অভুলা নারীর মনে মারিল প্রীতির বান। মধুর সুরে কথা কইয়া মনটা নিল কাঁদিয়া, মধুর সুরে কথা কইয়া মনটা নিল কাঁদিয়া। কি জাদু করিল তুই মুখ না যাই রে ভোলা, কি জাদু করিল তুই মুখ না যাই রে ভোলা। ওরে বাবুই কালাসান, ওরে বাবুই কালাসান, অভুলা নারীর মনে মারিল প্রীতির বান। অভুলা নারীর মনে মারিল প্রীতির বান। তোর প্রীতির ভীষণ জ্বালা ঘরতে না যায় থাকা, তোর প্রীতির ভীষণ জ্বালা ঘরতে না যায় থাকা। মারিয়ানি দারুণ রাহাল না পাঙ্খুলি তোরে মায়া, মারিয়ানি দারুণ রাহাল না পাঙ্খুলি তোরে মায়া। ওরে বাবুই কালাসান, ওরে বাবুই কালাসান, অভুলা নারীর মনে মারিল প্রীতির বান। অভুলা নারীর মনে মারিল প্রীতির বান। নমস্কার, রঙ্গিলাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। গল্পটির নাম কলকাতার নূতনদা, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেদিন কনকনে শীতের সন্ধ্যা। আগের দিন খুব একটসলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন সূচের মতো গায়ে বিঁধতেছিল। আকাশে পূর্ণচন্দ্র, চারিদিক জ্যোৎস্নায় যেন ভাসিয়া যাইতেছে। হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির, কহিল, শ্রীকান্ত, থিয়েটার হবে যাবি? থিয়েটারের নামে একেবারেই লাফাইয়া উঠিলাম। ইন্দ্র কহিল, তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয়। 5 মিনিটের মধ্যে একটা র্যাপার টানিয়া লইয়া বাহির হইলাম। সেখানে যাইতে হইবে, তাই তাড়াতাড়ি। ইন্দ্র কহিল, তা নয়, আমরা ডিঙ্গিতে যাব। আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম, কারণ গঙ্গার উজান ঠেলিয়া যাইতে হইলে বহু বিলম্ব হওয়াই সম্ভব, হয়তোবা সময়ে উপস্থিত হইতেই পারা যাইবে না। ইন্দ্র কহিল, ভয় নেই, জোর হাওয়া আছে, দেরি হবে না। আমার নূতনদা কলকাতা থেকে এসেছেন, তিনি গঙ্গা দিয়ে যেতে চান। যাক, দাঁড় বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়া আছি। অনেক বিলম্বে ইন্দ্রের নূতনদা ঘাটে পৌঁছিলেন। চাঁদের আলোকে তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলাম। কলকাতা বাবু, অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সিল্কির মোজা, চকচকে পামশু, আগাগোড়া ওভারকোটে মোড়া, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি। পশ্চিমের শীতের বিরুদ্ধে তাহার সতর্কতার অন্ত নাই। আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছেতাই বলিয়া কঠোর মত প্রকাশ করিয়া ইন্দ্রের কাঁধে ভর দিয়া আমার হাত ধরিয়া অনেক সাবধানে নৌকার মাঝখানে জাঁকিয়া বসিলেন। তোর নাম কি রে? ভয়ে ভয়ে বলিলাম, শ্রীকান্ত। তিনি দাঁত খিচাইয়া বলিলেন, আবার শ্রী কান্ত? শুধু কান্ত, নে তামাক সাজ। ইন্দ্র,
হুঁকো কলকে রাখলি কোথায়? ছোড়াটাকে দে, তামাক সাজুক। ওরে বাবা, মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করিয়া আদেশ করে না। ইন্দ্র অপ্রতিভ হইয়া কহিল, শ্রীকান্ত, তুই এসে একটু হাল ধর, আমি তামাক সাজছি। আমি তাহার জবাব না দিয়া তামাক সাজিতে লাগিয়া গেলাম, কারণ তিনি ইন্দ্রর মাস্তুত ভাই, কলকাতার অধিবাসী এবং সম্প্রতি LA পাশ করিয়াছেন। কিন্তু মনটা আমার বিগড়াইয়া গেল। তামাক সাজিয়া হুঁকা হাতে তিনি দিতে প্রসন্ন মুখে টানিতে টানিতে প্রশ্ন করিলেন, তুই থাকিস কোথায় রে কান্তে? তোর গায়ে ওটা কালোপানা কি রে, র্যাপার? আহা, র্যাপারের কি শ্রী, তেলের গন্ধে ভূত পালায়। ফুটছে, পেতে দে দেখি, বসি। আমি দিচ্ছি নূতনদা, আমার শীত করছে না, এই নাও। বলিয়া ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুঁড়িয়া ফেলিয়া দিল। তিনি সেটা জড়ো করিয়া লইয়া বেশ করিয়া বসিয়া সুখে তামাক টানিতে লাগিলেন। শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয়, আধ ঘন্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়া ভিড়িল, কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস পড়িয়া গেল। ইন্দ্র ব্যাকুল হইয়া কহিল, নূতনদা, এ যে ভারী মুশকিল হলো, হাওয়া পড়ে গেল, আর তো পাল চলবে না। নূতনদা জবাব দিলেন, এই ছোড়াটাকে দেলা দাঁড় টানুক। কলিকাতাবাসী নতুন দাদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হাসিয়া কহিল, দাঁড় কারুর সাধ্যি নেই নূতনদা, এ রেত ঠেলে ওজন বয়ে যায়, আমাদের ফিরতে হবে। প্রস্তাব শুনিয়া নূতনদা এক মুহূর্তেই এক্কেবারে অগ্নিশর্মা হয়ে উঠিলেন। তবে আনলি কেন হতভাগা? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে। আমায় থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে, তারা বিশেষ করে ধরেছে। ইন্দ্র কহিল, তাদের বাজাবার লোক আছে নূতনদা, তুমি না গেলেও আটকাবে না। না, আটকাবে না? এই মোড়োর দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম, চল, যেমন করে পারিস নিয়ে চল। বলিয়া তিনি যেরূপ মুখভঙ্গি করিলেন, তাহাতে আমার গা জ্বলিয়া গেল। ইহার বাজনা পরে শুনিয়াছিলাম, কিন্তু সে কথার আর প্রয়োজন নেই। ইন্দ্রর অবস্থা সংকট অনুভব করিয়া আমি আস্তে আস্তে কহিলাম, ইন্দ্র, গুণ টেনে নিয়ে গেলে হয় না? কথাটা শেষ হইতে না হইতেই আমি চমকিয়া উঠিলাম। তিনি এমনি দাঁত মুখ ভ্যাংচাইয়া উঠিলেন যে সে মুখখানি আমি আজও মনে করিতে পারি। বলিলেন, তবে যাও না, টানোগে না হে, জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন? তারপরে একবার ইন্দ্র, একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম। কখনো বা উঁচু পাহাড়ের উপর দিয়া, কখনো বা নিচে নামিয়া, সময়ে সময়ে সেই বরফের মতো ঠান্ডা জল ঘেঁষিয়া অত্যন্ত কষ্ট করিয়া চলিতে হইল। আবার তারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকা থামাইতে হইল, অথচ বাবুটি ঠায় বসিয়া রহিলেন, এতটুকু সাহায্য করিলেন না। ইন্দ্র একবার তাকে হালটা ধরিতে বলায় জবাব দিলেন, তিনি দস্তানা খুলে এই ঠান্ডায় নিমোনিয়া করতে পারবেন না। ইন্দ্র বলিতে গেল, না খুলে? হ্যাঁ, দামি দস্তানাটা মাটি খুঁড়ে ফেলি আর কি, নে যা করছিস কর। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। তাঁরই একটা অপদার্থ খেয়াল চরিতার্থ করিবার জন্য আমাদের এত ক্লেশ। সমস্ত চোখে দেখিয়াও তিনি এতটুকু বিচলিত হইলেন না, অথচ আমরা বয়সে তার অপেক্ষা কতই বা ছোট ছিলাম। পাছে এতটুকু ঠান্ডা লাগিয়া তাহার অসুখ করে, পাছে এক ফোঁটা জল লাগিয়া দামি ওভারকোট খারাপ হইয়া যায়, পাছে নড়িলে চড়িলে কোনরূপ ব্যাঘাত হয়, এই ভয়েই আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন এবং অবিশ্রাম চেঁচামেচি করিয়া হুকুম করিতে লাগিলেন, আরও বিপদ,
গঙ্গার রুচিকর হাওয়ার বাবুর ক্ষুধার উদ্রেক হইল এবং দেখিতে দেখিতে সে ক্ষুধা অবিশ্রাম বকুনির চোটে একেবারে ভীষণ হইয়া উঠিল। এদিকে চলিতে চলিতে রাত্রিও প্রায় 10টা হইয়া গেছে। থিয়েটারে পৌঁছিতে রাত্রি 2 বাজিয়া যাবে শুনিয়া বাবু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। রাত্রি এখন 11টা। তখন কলকাতার বাবু কাবু হইয়া বলিলেন, হ্যাঁ রে ইন্দ্র, এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই, মুড়ি টুড়ি পাওয়া যায়? ইন্দ্র কহিল, সামনেই একটা বেশ বড় বস্তি নূতনদা, সব জিনিস পাওয়া যায়। তবে লাগা লাগা ওরে ছোঁড়া, ওই টানটা একটু জোরে, ভাত খাস নে? ইন্দ্র, বল না তোর ওটাকে একটু জোর করে টেনে নিয়ে চলুক। ইন্দ্র কিংবা আমি কেহই তাহার জবাব দিলাম না। যেমন চলিতেছিলাম তেমনিভাবেই অনতিকাল পরে একটা গ্রামে আসিয়া উপস্থিত হইলাম। এইখানে পাড়টা ঢালু এবং বিস্তৃত হইয়া জলে মিশিয়াছিল। ডিঙির জোর করিয়া ধাক্কা দিয়া সংকীর্ণ জলে তুলিয়া দিয়া আমরা দুজনে হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। বাবু বলিলেন, হাত পা একটু খেলানো চাই, না বা দরকার। অতএব ইন্দ্র তাহাকে কাঁধে করিয়া নামাইয়া আনিল। তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করিতে লাগিলেন। আমরা দুজনে তাহার ক্ষুধা শান্তির উদ্দেশ্যে গ্রামের ভিতরে যাত্রা করিলাম, যদিও বুঝিয়াছিলাম এত রাত্রে ওই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়। তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না। অথচ তাঁর একাকী থাকিতেও ইচ্ছা নাই। সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল, চলো না নূতনদা, একলা তোমার ভয় করবে? আমাদের সঙ্গে একটু পাড়া বেরিয়ে আসবে, এখানে চোর টোর নেই, ডিঙি কেউ নেবে না, চলো। নূতনদা মুখখানা বিকৃত করিয়া বলিলেন, ভয়? আমরা দর্জি পাড়ার ছেলে, জমকে ভয় করিনে তো জানিস। কিন্তু তা বলে ছোট লোকদের ডাটি পাড়ার মধ্যে আমরা যাইনে। বেটাদের গায়ে গন্ধ নাকে গেলেও আমার ব্যায়ামও হয়। অথচ তাহার মনোগত অভিপ্রায় আমি তাহার পাহারায় নিযুক্ত থাকি তামাক সাজি। কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিতেও আমি কিছুতেই একাকী লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না। ইন্দ্রের সঙ্গেই প্রস্থান করিলাম। দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন, ঠুন ঠুন পেয়ালা। আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেয়েলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম। ইন্দ্র নিজেও তাহার ভাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল। ধীরে ধীরে কহিল, এরা কলকাতার লোক কিনা, জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারবে না, বুঝলি শ্রীকান্ত? আমি বলিলাম, হুঁ। ইন্দ্র তখন তার অসাধারণ বিদ্যাবুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে দিতে চলিল। অতি অচিরেই বিএ পাশ করিয়া ডেপুটি হইবেন, কথা প্রসঙ্গে তাহাও করিল। যাই হোক, এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কি না সে সংবাদ জানি না, কিন্তু মনে হয় যেন পাইয়াছেন। না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনিতে পাই কি করিয়া। তখন তাহার প্রথম যৌবন। শুনি জীবনের এই সময়টায় নাকি হৃদয়ের প্রশস্ততা, সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায় আর কোনো কালে হয় না, অথচ ঘণ্টা কয়েকের সংসর্গেই যে নমুনা তিনি দেখাইয়াছিলেন, এতকালের ব্যবধানেও তা ভুলিতে পারা গেল না। তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিৎ চোখে পড়ে, না হইলে বহু পূর্বেই সংসারটার রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত। কিন্তু যাক সে কথা। ভগবানও যে তাহার উপর ক্ষুব্ধ হইয়াছিলেন সে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক। এ অঞ্চলের পথঘাট, দোকানপত্র সমস্তই ইন্দ্রর জানা ছিল।
সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল, কিন্তু দোকান বন্ধ এবং দোকানদার শীতের ভয়ে দরজা জানালা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন। এই গভীরতা যে কিরূপ অতলস্পর্শী সে কথা তাহার জানা নাই, তাহাকে লিখিয়া বুঝানো যায় না। ইহারা অম্লরোগী, নিষ্কর্মা জমিদারও নয়, বহু ভারাক্রান্ত কন্যাদায়গ্রস্ত বাঙালি গৃহস্থও নয়, সুতরাং ঘুমাইতে জানে। দিনের বেলা খাটিয়া খুটিয়া রাত্রিতে একবার চারপাই আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচামেচি ও দৌড় নাড়ানাড়ি করিয়া জাগাইয়া দিব, এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথবধের পরিবর্তে করিয়া বসিতেন, তবে তাহাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাপে দগ্ধ হইয়া মরিতে হইত, তাহা শপথ করিয়া বলিতে পারা যায়। তখন উভয়েই বাহিরে দাঁড়াইয়া তারস্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলি একে একে চেষ্টা করিয়া আধ ঘণ্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম। কিন্তু ঘাট যে জনশূন্য। জ্যোৎস্নালোকে যত দূর দৃষ্টি চলে তত দূরই সে শূন্য। দর্জিপাড়ার চিহ্নমাত্র কোথাও নেই। ডিঙি যেমন ছিল তেমনি রহিয়াছে। ইনি গেলেন কোথায়? দুইজনে প্রাণপণে চিৎকার করিলাম, নতুনদা! কিন্তু কোথায় কে? ব্যাকুল আহ্বান শুধু বাম ও দক্ষিণের সুউচ্চ পাড়ে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল। এ অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যাইত। গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুড়হাড়ের জ্বালায় সময়ে সময়ে ব্যতিব্যস্ত হইয়া উঠিত। সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল, বাঘে নিল না তোরে? ভয়ে ভয়ে সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। সে কি কথা! ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম সত্য, কিন্তু এত বড় অভিশাপ তো দিই নাই। সহসা উভয়েরই চোখে পড়িল কিছু দূরে বালুর উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে। কাছে গিয়া দেখি তারই সেই বহুমূল্য পামসুর এক পাটি। ইন্দ্র সেই ভিজা বালির উপরেই একেবারেই শুইয়া পড়িল। শ্রীকান্ত রে, আমার মাসিমাও এসেছেন যে, আমি আর বাড়ি ফিরে যাব না। তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল। আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিলাম, তখন এই দিকের কুকুরগুলার যে সমবেত আর্তচিৎকারে আমাদিগকে এই দুর্ঘটনার সংবাদটাই গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল, তাহা জলের মতো চোখে পড়িল। এখনো দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল, সুতরাং আর সংশয় মাত্র রহিল না যে নেকড়েগুলো তাহাকে টানিয়া লইয়া গিয়া যেখানে ভোজন করিতেছে, তাহারাই আশেপাশে দাঁড়াইয়া সেগুলো এখনো চেঁচাইয়া মরিতেছে। অকস্মাৎ ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল, আমি যাব। আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম। পাগল হয়েছ ভাই? ইন্দ্র তাহার জবাব দিল না। ডিঙিতে ফিরিয়া গিয়া লগিটা তুলিয়া লইয়া কাঁধে ফেলিল। একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল, তুই থাক শ্রীকান্ত, আমি না ফিরে এলে বাড়িতে খবর দিস। আমি চললুম। তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর, কিন্তু চোখ দুটো জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। এ তাহার নিরর্থক আস্ফালন নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই মিথ্যা দম্ভ মিথ্যায় মিলাইয়া যাইবে। আমি নিশ্চয় জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না, সে যাইবেই।
ভয়ের সহিত চির অপরিচিত, তাহাকে আমিই বা কেমন করিয়া কি বলিয়া বাধা দিব। যখন সে নিতান্তই চলিয়া যায় তখন আর থাকিতে পারিলাম না। আমিও যাহোক হাতে করিয়া অনুসরণ করিতে উদ্যত হইলাম। এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া ফেলিল, বলিল, তুই খেপেছিস শ্রীকান্ত? তোর দোষ কি? তুই কেন যাবি? তাহার কণ্ঠস্বর শুনিয়া এক মুহূর্তেই আমার চোখে জল আসিয়া পড়িল। কোনো মতে গোপন করিয়া বলিলাম, তোমারই বা দোষ কি ইন্দ্র? তুমিই বা কেন যাবে? প্রত্যুত্তরে ইন্দ্র আমার হাতের বাঁশটা টানিয়া লইয়া নৌকায় ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, আমারও দোষ নেই ভাই, আমিও নতুনদাকে আনতে চাইনি, কিন্তু একলা ফিরে যেতেও পারবো না, আমাকে যেতেই হবে। কিন্তু আমারও যাওয়া চাই, কারণ পূর্বেই একবার বলিয়াছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না। অতএব বাঁশটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাকবিতণ্ডা না করিয়া উভয়েই ধীরে ধীরে অগ্রসর হইলাম। ইন্দ্র কহিল, বালির ওপর দৌড়ানো যায় না, খবরদার সে চেষ্টা করিস নে, জলে গিয়ে পড়বি। সম্মুখে একটা বালির উপরে ঢিপি ছিল, সেইটা অতিক্রম করিয়া দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেঁষিয়া দাঁড়াইয়া 5-7টা কুকুর চিৎকার করিতেছে। যতদূর দেখা গেল এক পাল কুকুর ছাড়া তো দূরের কথা একটা শৃগালও নেই। সন্তর্পণে আরও কতটা অগ্রসর হইতেই মনে হইল তাহারা কি একটা কালোপানা বস্তু জলে ফেলিয়া পাহারা দিয়া আছে। ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল, নতুনদা! নতুনদা এক গলা জলে দাঁড়াইয়া অব্যক্ত স্বরে কাঁদিয়া উঠিলেন, এই যে আমি। দুজনে প্রাণপণে ছুটিয়া গেলাম। কুকুরগুলো সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জিপাড়ার মাস্তুত ভাইটিকে, তখনও তাহার একটা পায়ে বহুমূল্য পামসু, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি, ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে। আমরা গেলেই সেই যে তিনি হাততালি দিয়া ঠুন ঠুন পেয়ালা ধরিয়াছিলেন, খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতেই আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধিয়া উপস্থিত হইয়াছিল এবং এই অশ্রুতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটার বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করিয়াছিল। এতটা আসিয়া আত্মরক্ষার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাতে তুষার শীতল জলে আকণ্ঠ মগ্ন হইয়া এই অর্ধ ঘণ্টাকাল ব্যাপী পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন। কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদিগকে কম মেহনত করিতে হয় নাই। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙায় উঠিয়াই প্রথম কথা কহিলেন, আমার এক পাটি পামসু, সেটা ওখানে পড়িয়া আছে। সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্তৃত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন। তারপরে কোটের জন্য, গলাবন্ধের জন্য, মোজার জন্য, দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করতে লাগিলেন এবং সে রাত্রে যতক্ষণ পর্যন্ত না ফিরিয়া গিয়া নিজেদের ঘাটে পৌঁছিতে পারিলাম ততক্ষণ পর্যন্ত কেবল এই বলিয়া আমাদের তিরস্কার করিতে লাগিলেন, কেন আমরা নির্বোধের মতো সেসব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিতে গিয়াছিলাম। না খুলিলে তো ধুলাবালি লাগে এমন করিয়া মাটি হইতে পারিত না। আমরা খোট্টার দেশের লোক, আমরা চাষার সামিল, আমরা এসব কখনো চোখে দেখি না। এই সমস্ত অবিশ্রাম বকিতে বকিতে গেলেন। যে দেহটাকে ইতিপূর্বে একটা ফোঁটা জল লাগাইতেও তিনি ভয়ে সারা হইতেছিলেন, জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিস্মৃত
হইলেন। উপলক্ষ সে আসল বস্তুকে কেমন করিয়া বহুগুণে অতিক্রম করিয়া যায়, তাহা এইসব লোকের সংসর্গে না আসিলে এমন করিয়া চোখে পড়িত না। রাত্রি 2টার পর আমাদের ডিঙি আসিয়া ঘাটে ভিড়িল। আমার যে র্যাপারখানির বিকট গন্ধে কলিকাতার বাবু ইতিপূর্বে মূর্ছিত হইতেছিলেন, সেইখানি গায়ে দিয়া তাহারই অবিশ্রাম নিন্দা করিতে করিতে পা মুছিতেও ঘৃণা হয় তাহা পুনঃ পুনঃ শুনাইতে শুনাইতে ইন্দোর খানি পরিধান করিয়া তিনি সে যাত্রা আত্মরক্ষা করিয়া বাড়ি গেলেন। যাই হোক, তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন, তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম। এত উপদ্রব অত্যাচার হাসি মুখে সহ্য করিয়া আজ নৌকা চড়ার পরিসমাপ্তি করিয়া এই দুর্জয় শীতের রাত্রে কোঁচার খুঁট মাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাড়ি ফিরিয়া গেলাম। গল্পটি এখানেই শেষ হলো। এই গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, খুব মজার একটা গল্প। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আসি তাহলে, আবার দেখা হবে অন্য কোনো গল্পে।